জেডএসএনএম নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাহিয়া রুবাইয়া তপলা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার সাথে অতিথি হয়ে যুক্ত হয়েছেন বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায়, আছেন এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। এছাড়াও আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া। স্বাগত জানাতে চাই আপনাদের তিনজনকেই সংবাদ সম্প্রসারণে। অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথমে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি আপনার একটি গুরুত্বপূর্ণ মিটিংও সংক্ষিপ্ত করে এসেছেন। আপনার কাছ থেকে আসলে কয়েকটি বিষয়ে আপনার মূল্যায়ন জানব। যে বিষয়টি আসলে শুরু করতে চাই, আমরা দেখতে পাচ্ছিলাম ভাস্কর্য বিরোধী যে একটা আন্দোলন চলছে, আন্দোলনের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ভাস্কর্যের একাংশ ভেঙে দেওয়ার মতো যে একটি ঘটনা ঘটছে। এখন তো আসলে ক্যাম্পাস বন্ধ, বহিরাগতদের প্রবেশ নিষেধ, তার মধ্যে এই ধরনের একটি ঘটনা আসলে পুরো ক্যাম্পাসের নিরাপত্তাকেই প্রশ্নবিদ্ধ করে কিনা সেই বিষয়টি একটু আপনার কাছে জানবো। সেই সাথে আসলে ভাস্কর্য বিরোধী আন্দোলনের মধ্যে এই ধরনের একটি ঘটনা যেহেতু ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাকি যে ভাস্কর্যগুলো রয়েছে এগুলোর বাড়তি নিরাপত্তায় আপনাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? ধন্যবাদ। আমাদের গতকাল রাত্রে মধুর ক্যান্টিনে মধুদার ভাস্কর্যের কানটা তারা ভেঙে ফেলে। আমাদের প্রক্টর মহোদয়কে অভিহিত করার পর উনি সে ব্যাপারে পদক্ষেপ নিয়েছে এবং সেটা রিপেয়ার করা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ে আমাদের রাজু ভাস্কর্য, আমাদের অপরাজয় বাংলা থেকে শুরু করে আমাদের প্রচুর ভাস্কর্য রয়েছে, যেগুলো আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি, স্বাধীনতার স্মৃতি, অনেক কিছু রয়েছে। সেগুলোকে আমরা রক্ষা করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুবই সজাগ, আমরা সজাগ। আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন থেকেই উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী যেভাবে মাথা ছাড়া দিয়ে উঠছে, এবং তারা সবচেয়ে দুঃখজনক হলো সত্য যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য নির্মাণের জন্য দোলাইপাড়ে যে ঘটনাটি তারা নির্মাণের জন্য যে প্রস্তুতি নিচ্ছে তার বিরোধিতা করে তারা যে দৃষ্টান্তমূলক বক্তব্য রেখেছে, আমি মনে করি তাদের আইনের আওতায় আনা উচিত। তাদের এত বড় দৃষ্টান্ত যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এই বাঙালি জাতির জন্য পাকিস্তান আমল থেকেই জাতির জনক পাকিস্তান নামক রাষ্ট্রটি যখন সৃষ্টি হলো, সেই সৃষ্টির পর থেকেই এই মৌলবাদী গোষ্ঠী বঙ্গবন্ধুকে কখনো ধর্মবিরোধী আখ্যা দিয়েছে, বঙ্গবন্ধুর কখনো মুসলমান উপাধি দিয়েছে, কিন্তু বঙ্গবন্ধু নিজে একজন ধর্মপ্রাণ মুসলমান। আপনারা দেখেছেন স্বাধীনতা পর উনি ওয়াইসি সম্মেলনে কিভাবে গিয়েছে। সে বঙ্গবন্ধুকেই তারা ভাস্কর্যকে তারা মূর্তি বানিয়ে বঙ্গবন্ধুর বিরোধিতা করছে। এটা আমি মনে করি যে রাষ্ট্রদ্রোহিতার শামিল, এমনকি ওদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। এমনকি আপনারা দেখেন পৃথিবীর সব জায়গায় ভাস্কর্য রয়েছে, এবং ইরান, এমনকি আপনার দেখেন, আপনারা শুনেছেন তুরস্কের প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশে এসে কামাল আতাতুর্কের ভাস্কর্য উদ্বোধন করবেন, এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তুরস্কে স্থাপন করবেন। তাহলে যেখানে ভাস্কর্য নিয়ে মুসলিম দেশগুলো, ইরাক, ইরান, পাকিস্তান, যেখানে যান সব জায়গায় ভাস্কর্য রয়েছে। আর সেখানের মধ্যে এমনকি পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলোতে, আমার মনে আছে আমি একবার ব্রিটেনে গেলাম, উইনস্টন চার্চিলের ভাস্কর্য দেখলাম ব্রিটেনের। যখন আমি ব্রিটেনে দেখলাম যে উনিকে জিজ্ঞাসা করলাম, আমি তখন স্টুডেন্ট, তখন বললো যে উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহানায়ক, উনি নোবেল পুরস্কার বিজয়ী উইনস্টন চার্চিল। তাহলে বুঝতে পারেন যে সমস্ত সম্মানিত ব্যক্তিদের ভাস্কর্য দেখেই কিন্তু আমরা জ্ঞান অর্জন করতে পারি উনি কে, উনার ইতিহাস আমরা জানার চেষ্টা করবো। ভাস্কর্য না থাকলে তো আপনার ইতিহাস থেকে আমরা মুছে যাবো, আমরা জানবো না উনি কে। এই ভাস্কর্যের মাধ্যমেই আমরা তার জাতীয় আমরা ন্যাশনাল ম্যান্ডেলাকে আমরা চিনবো, তখন তার ভাস্কর্যরা দেখবো যে উনি ন্যাশনাল ম্যান্ডেলা। আপনার বই পড়ে পড়ে তো অত প্র্যাকটিক্যাল, আমি মনে করি ভাস্কর্যের মাধ্যমে আমরা প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করতে পারি, যে ভাস্কর্যের মাধ্যমে তার ধারাবাহিক ইতিহাস আমরা জানতে পারি। অনেক ভাস্কর্যের নিচে তার ধারাবাহিক জীবন প্রণালী বর্ণনা করা থাকে। আমি মনে করি যে ভাস্কর্যের বিরোধিতা যারা করছে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। এমনকি তথাকথিত বিভিন্ন ইসলামের নাম দেওয়া উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী যেভাবে নামছে দেশকে অস্থিতিশীল করার জন্য, আমি মনে করি আমার দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হওয়া উচিত। কারণ এদের কোনো দল নাই, এরা হলো ধর্মান্ধতা নিয়েই তারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তারা এটাকে পাকিস্তানের আদালতে আরেকটি অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। যেহেতু আমাদের দেশে করোনার মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে, এমনকি সুন্দরভাবে সুষ্ঠু পরিচালনা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই সময় এই ধরনের একটি ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আগামী 7 ডিসেম্বর সকাল 11:30টায় অপরাজয় বাংলার পাদদেশে এই ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট এবং মানববন্ধন করবে। ধন্যবাদ।
নিজামুল হক ভূঁইয়া, একটু কি যোগ করবেন? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমরা আসলে মুক্তিযুদ্ধের চেতনার চর্চার একটা জায়গা বলে থাকি। সেই সাথে চারুকলা অনুষদের অধীনে তো ভাস্কর্য বিভাগ বলেই একটি জায়গা রয়েছে, একটি বিভাগ রয়েছে। তো সেই ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম যারা ভাস্কর্য নিয়ে লেখাপড়া করতে চায় চারুকলা অনুষদের অধীনে, সেই ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিংবা যারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে চর্চা করবে, তাদের কাছে কি কোনো ভুল বার্তা দেওয়া হচ্ছে কিনা? অবশ্যই তারা ভুল বার্তা দেওয়ার জন্য তো তারাই চেষ্টা লিপ্ত রয়েছে। তা আমি মনে করি যে এই সঠিক সময় তারা এই কাজটি করাতে আমরা জনগণকে এবং জাতিকে এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা দেখিয়ে দেব যে ভাস্কর্যটা কি এবং ভাস্কর্যের প্রয়োজনীয়তা কি এবং আমাদের ইতিহাস সঠিকভাবে পরিচালনা করার জন্য ভাস্কর্যের ভূমিকা কি। সেই কারণে আমি মনে করি যে ভাস্কর্য বিভাগের যে সমস্ত ছাত্রছাত্রীরা এবং যারা ভাস্কর্য নিয়ে কাজ করেন তারা কিন্তু উদ্বুদ্ধ হবে এবং তারা ভাস্কর্য নিয়ে এগিয়ে যাবে। আমি যেমন ভাস্কর্য মুরাল, আমি হাজী মোহাম্মদ মহসিন একজন দানবী ছিলেন, ওনার নামে একটা হল আছেন, ওনার নামে অনেক প্রতিষ্ঠান আছেন। আমি হাজী মোহাম্মদ মহসিন হলের সামনে আগামী 1 মাসের মধ্যে একটা মুরাল স্থাপন করব। তো সেই কাজও চলছে। তো আমরা তো মনে করি যে এটা ইতিহাসের একটা অংশ। আমাদের ছাত্ররা খুবই খুশি। আমি আজকে হলে অবস্থান করলাম, কয়েকজন ছাত্র, স্যার এখানে গেটে কি করতেছেন? আমি বললাম যে হাজী মোহাম্মদ মহসিনের মুরাল করতেছি। ও স্যার অনেকদিন পরে স্যার একটা সঠিক কাজ করেছেন। তাহলে বুঝতে পারেন যে নতুন প্রজন্মের মধ্যে কি ধরনের জাগরণ, যে তারা কিন্তু এগুলোকে সমর্থন করে। ওই মৌলবাদী গোষ্ঠী কি বললো না বললো তাতে কিছু আসে যায় না, কারণ তারা তো অশিক্ষিত। তারা যদি ধর্মের সম্বন্ধে জানতো তাহলে তারা ভাস্কর্যের বিরোধিতা কখনোই করতো না। নিজামুল হক ভূঁইয়া, আমরা বুঝতে পারছি আপনার মতামত। আমি একটু জহিরুল আলম আপনার কাছে জানতে চাই, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা আমরা বলে আসছি, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করার একটা প্রত্যয় সরকার হাতে নিয়েছে। সেই জায়গায় ধর্মকে পুঁজি করে এই ধরনের একটি আন্দোলন আসলে কিসের ইঙ্গিত দেয়? এটার পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটা কনসিকুয়েন্স। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। যে মূলনীতি নিয়ে আমরা স্বাধীন করেছি দেশ, রক্তের বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ, সেই মূলনীতি থেকে আমাদের যে ডিপার্চার হয়েছে তার ডিপার্চারের আজকের কনসিকুয়েন্স আমরা দেখতে পাচ্ছি। এখন বর্তমান যে রাজনীতি হচ্ছে সবকিছুর মূল চালিকা শক্তি। সুতরাং রাজনীতি যদি আমরা সঠিক পথে পরিচালনা করতে না পারি, আমরা যে সংবিধান প্রণয়ন করেছি, যে সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালিত হবে, সেই সংবিধানকে যদি আমরা যথাযথভাবে অনুসরণ করতে না পারি, তাহলে এই বিচ্যুতিগুলো আসবে এবং এই ডিসহারমনি গুলো তৈরি হবে। আপনি দেখেন যে বর্তমানে যে রাজনীতি দেখা যাচ্ছে, সেখানে রাজনীতি হচ্ছে কম্প্রোমাইজ, আনডিউ কম্প্রোমাইজ, আনহোলি কম্প্রোমাইজের রাজনীতি, এখানে আনডিউ অ্যান্ড আনহোলি কনসেশনের রাজনীতি, এবং এখানে এক ধরনের কি বলবো যে এক ধরনের কনভেনিয়েন্সের রাজনীতি, সুবিধাবাদ তত্ত্বের রাজনীতি। সুতরাং এটি একটি অনিবার্য আজকে যে পরিণতিটা আমরা দেখতে পাচ্ছি। এখন যারা এই কথাগুলো বলছেন তাদের একটা রাজনৈতিক আদর্শ আছে, কিন্তু সেই আদর্শকে বা রাজনৈতিক চিন্তা আছে, সেই রাজনৈতিক চিন্তা এবং আদর্শকে কাউন্টার করার জন্য যেখানে একটা আপনি অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বললেন এবং একটা মুক্ত চিন্তার বাংলাদেশের কথা বললেন, সেখানে সেই ডিসকোর্সটা কি আমরা চালু রাখতে পেরেছি? আমরা সেটা তো চালু রাখতে পারিনি, বরঞ্চ উল্টো পথে হেঁটেছি এবং আমরা আমাদের রাজনৈতিক সুবিধাবাদের উপর ভিত্তি করে এক ধরনের আনহোলি অ্যালায়েন্সও তৈরি করেছি। সেই আনহোলি অ্যালায়েন্সের একটা কনসিকুয়েন্স আজকের এই বর্তমান পরিস্থিতি। আপনি দেখেন যে এই বিষয়গুলো তো আজকে নতুন নয়, এবং এক এক করে এটা তো বহু আগে থেকেই এটা চলে আসছে। এবং তখন আমরা যে চিন্তাটা আসার কথা ছিল, সুস্থ চিন্তা এবং মুক্ত চিন্তার এবং আলোচনার মাধ্যমে এই যে মিসগিভিং গুলো আছে, আপনি মূর্তি ভাস্কর্যের যে ডিফারেন্স গুলো বলা হচ্ছে এবং ধর্মের কি ব্যাখ্যা দেওয়া আছে, সেটা যদি কোনো অপব্যাখ্যা করা হয়, সেগুলোকে ফরওয়ার্ড করার জন্য, সেগুলোকে কাউন্টার করার জন্য যে আলোচনা সমাজে প্রয়োজন ছিল, রাজনীতিতে যে ডিসকোর্স হওয়ার দরকার ছিল, সেগুলোর অভাবেই আজকে আমার মনে হয় যে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং আমি যারা এটা বিরোধিতা করছে তাদেরকে যেমন অ্যাকাউন্টেবল করব, একই সঙ্গে আমাদের মূল ধারার যে চলমান রাজনৈতিক অ্যাক্টরসরা আছেন, যে প্লেয়ার্সরা আছেন, যে পার্টিসরা আছেন, কনসার্ন এবং স্টেক হোল্ডারদেরকেও আমি একইভাবে রেসপন্সিবল করতে চাই যে তাদের দুর্বলতার কারণে এবং তাদের ইনঅ্যাকশনের কারণে, তাদের কোনো ক্ষেত্রে তাদের অদক্ষতা এবং অযোগ্যতার কারণে আজকে একটা কি বলবো একটা জটিল অবস্থা তৈরি হয়েছে। এবং এই জটিল অবস্থা থেকে মুক্ত হওয়াটা অত্যন্ত, আমি মনে করি একটা কঠিন ব্যাপার। আজকে দেখি যে তারা দুঃসাহস করছে, এবং এই দুঃসাহস তো একদিনে হয়নি, বিকজ আপনি সিরিজ অফ কনসেশন করেছেন। আজকে তারা আমাদের, যে আমি একটা জিনিস বুঝি যে আমাদের ধর্ম অবশ্যই সবার প্রাণের জায়গা, কিন্তু একই সঙ্গে সাংস্কৃতিক আত্মপরিচয়ের একটি জায়গা আছে। সেই দুটোর মধ্যে যে একটা সংযোগ এবং সমন্বয় ঘটাতে হবে, সে সংযোগ এবং সমন্বয়ের দায়বোধ থেকে কিন্তু আমরা কাজ করছি না। আমরা যার যার সুবিধা
নিয়ে কাজ করছি, এবং এই রাজনীতি যদি চলতে থাকে তাহলে আমার মনে হয় যে আমাদের সংঘাত এবং ডিসহারমনি, সম্প্রীতির যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেখান থেকে কিন্তু আমরা অনেক দূর চলে যাব। এখন তারা এই কথাগুলো বলছে, সেটা তো আজকে নতুন বলছে না। আমরা কি সেগুলোর ব্যাপারে কি আমরা আলোচনা করেছি? এখন যে ক্ষমতাসীন দল যারা ক্ষমতায় আছেন, তারা আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু সম্পর্কে যে উক্তিগুলো করছেন, বঙ্গবন্ধু আমাদের শ্রদ্ধার জায়গায়, সেই শ্রদ্ধার জায়গা থেকে তাকে যখন আপনি কটাক্ষ করছেন, তার সম্পর্কে যখন তার ভাস্কর্য নিয়ে প্রশ্ন তুলছেন, তখন এটাকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? মোকাবেলা করতে হলে আপনার সেই সঠিক ধারা রাজনীতি দরকার। কনসেশন এন্ড কম্প্রোমাইজের রাজনীতি থেকে আপনাকে ঘুরে আসতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। এবং এরা যারা সমাজের মধ্যে আছে, নিশ্চয়ই তারাও একটি শক্তি। শুধু এই শক্তিকে কিভাবে মূল ধারার সঙ্গে অথবা মূল চিন্তার সঙ্গে, একটা আদর্শ চিন্তার সঙ্গে সম্পৃক্ত করা যায়, বিকজ এই দেশটি আমাদের সবার। শুধু এই দেশে কিভাবে সবার চিন্তার সমন্বয়ে একটি সুষ্ঠু ধারার সংবিধান সম্মত একটা ওয়ে আউট করা যায়, সেই ওয়ে আউট যদি আমরা না করতে পারি, তাহলে এটার জন্য আমাদেরকে একটা কঠিন প্রাইস পে করতে হবে। সেগুলো অলরেডি উই হ্যাভ স্টার্টেড টু পেইং, এবং এটা কতদূর আমাদের পে করে। আজকে দেখুন, মধুদার কান কেটে দিয়েছে, কিন্তু এটা তো নতুন নয়, লালনের ভাস্কর্য তো ভেঙে দেওয়া হয়েছে। সুতরাং সেখানে কি আমরা কি প্রতিক্রিয়া করেছি, কি আলোচনা জি করেছি? জহিরুল আলম, আমরা বুঝতে পারছি আপনার মতামত। আমি একটু সুভাষ সিংহ রায় আপনার কাছে একইভাবে জানতে চাইবো যে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলছি, সেই ক্ষেত্রে এরকম একটা আন্দোলনকে আওয়ামী লীগের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে এর পেছনে উদ্দেশ্য আসলে রাজনৈতিক। আওয়ামী লীগের জায়গা থেকে আওয়ামী লীগের অবস্থান আসলে, কিংবা আমি যদি ক্ষমতাসীন দলের কথা বলি, তাদের অবস্থান আসলে কতটুকু স্পষ্ট? তাদের বক্তব্য কতটুকু স্পষ্ট নিশ্চয় সময় তা বলে দেবে। কিন্তু আওয়ামী লীগের যে জন্মসূত্রে পাওয়া যে সংগ্রামী চেতনা, সেই চেতনার থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। আর সে সুযোগ নাই বলেই আপনি ভাস্কর্য, প্রতিমা, মূর্তি, এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সমাধান কিন্তু অনেক আগেই হয়ে গেছে। এটা 10 বছরে হয়নি কিংবা 20 বছরে হয়নি, অনাদিকাল ধরে কিন্তু এটা হয়ে আসছে। আপনি 710 সালে হিন্দু রাজা দাহিরের দেশ সিন্ধু যখন জয় করলো মোহাম্মদ বিন কাসেম, তখন সেখানে তো মূর্তি ভাঙা, প্রতিমা ভাঙা তো দূরের কথা, সে বিষয়ে কোনো প্রকার কোনো স্পর্শ পর্যন্ত করেনি। সেজন্যই তো কাজী নজরুল বলেছেন যে মোরা ভুলিয়া গিয়াছি তব উদরতা, সার করিয়াছি ধর্মান্ধতা। জহিরুল আলম ভাই ঠিকই বলেছেন যে আমার নানান ধরনের, যখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিংবা রাজনৈতিক পথ চলায়, আমরা নানান রকম কম্প্রোমাইজ যে শব্দটি উল্লেখ করেছে, যে কনসেশন দেওয়ার যে একটি প্রবণতা থাকে, সেটা আমাদেরকে কিন্তু এক জায়গায় এসে একটা ভয়ঙ্কর রকম চিত্র দেখিয়ে দেয়। প্রকৌশলীরা আজকে একত্রিত হয়েছিল মানববন্ধনে, তারা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে যে আলোচনা হয়েছিল, তারা স্পষ্ট করেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু প্রতিকৃতি নয়, বাংলাদেশের প্রতিচ্ছবি। আপনি যে পাকিস্তান রাষ্ট্রের জন্য এই ধর্মান্ধর গোষ্ঠীরা যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সেই পাকিস্তানের জিন্নার যে ভাস্কর্য তৈরি করা হয়েছে 2.5 মিলিয়ন রুপি দিয়ে, এখন তো সবাই জানে, এটা যারা করছেন এটা তারাও কিন্তু জানেন। কিন্তু ওই যে রবীন্দ্রনাথের ভাষায় লক্ষ্য যখন উপলক্ষ্যকে ছাড়িয়ে যায়, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার যেটি চক্রান্ত, সেই চক্রান্তের সাথে নানান পথের মানুষও কিন্তু যুক্ত হয়ে আছে। যারা 5ই মেতে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম যখন বসেছিল, সমাবেশ করেছিল, তখন বাংলাদেশের অনেককেই দেখেছি, এখন অনেকে হয়তো উল্টো সুরে কথা বলছেন, অনেককেই দেখেছি তারা রাস্তায় নামতে বলেছিলেন, বেগম খালেদা জিয়া তাদের পাশে যেতে বলেছিলেন, কেউ পানি খাওয়াচ্ছিলেন, কেউ খাবার খাওয়াচ্ছিলেন, কেউ ডাব কেটে গিয়েছিলেন। এই ভয়ঙ্কর চিত্র আমরা দেখেছি। তখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে যে আওয়ামী লীগের সরকার, সেই সরকার কিন্তু দক্ষতার সাথে এই বিষয়টা মোকাবেলা করেছে। নানান রকম ঘটনা আমি তুলে আনতে পারি। আপনি 1 জুলাইয়ের হলি আর্টিজানের ঘটনা, ভয়ঙ্কর একটি চিত্র। বাংলাদেশকে যাতে জাপানিরা, যারা আমাদের মেট্রো রেলের কাজ করছে, ইতালিতে যে জনগণ যারা এখানে কাজ করছে, যাদের আমাদের গার্মেন্টস এর আমাদের আমদানিকারকের মূল আমদানিকারক, তাদের নাগরিকদেরকে বেছে বেছে ওই টেবিলে হত্যা করা হয়েছে। জি, আসলে অনেক বড় বড় সংকট আমরা দেখেছি যে হয়েছে। আমি সেই জায়গায় বলছি, কম্প্রোমাইজের যে জায়গাটি হয়েছে 1948 সালে 4 জানুয়ারি, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলছেন, ছাত্রলীগের যখন সৃষ্টি হয়,
তখন কিন্তু প্রথমে বলা হয়েছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ যেন নামটা না দেওয়া হয়, যেন মুসলিম শব্দটি যেন বাদ দেওয়া হয়। আসলে ধর্মকে তখন কেন্দ্র করে এরকম আমি- রাজনৈতিক তর্ক বিতর্ক চলতেই থাকবে, আমরা নিশ্চয়ই আরো আলোচনা করবো। তার আগে একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে আছেন বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায়, আছেন NTVর বার্তা প্রধান জহুরুল আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া। তিনজনকে স্বাগত জানাতে চাই। বিরতির পর এই মুহূর্তে যে সংবাদটি রয়েছে, MC কলেজে গৃহবধূ ধর্ষণ মামলার অভিযোগপত্র দাখিল। নিজামুল হক ভূঁইয়া, আপনাকে দিয়ে শুরু করতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলোতে এই ধরনের অপরাধ, বিষয়টা তো আসলে অনাকাঙ্ক্ষিত, এই ধরনের অপরাধ রোধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় বলে মনে করেন? আসলে এটা নৈতিক অবক্ষয়ের একটা দৃষ্টান্ত বলবো, যে আমাদের যে ছাত্ররা যে কাজটি করেছে সেখানে MC কলেজে, সেখানে আমরা মনে করি যে কলেজের অধ্যক্ষ এবং কলেজ প্রশাসনেরও একটা ব্যর্থতা ছিল। কারণ তারা এই যে একটা হোস্টেল অরক্ষিত ছিল, সেখানের মধ্যে ছাত্ররা যাচ্ছে, আমার মনে হয় যদি আমরা সচেতন থাকি যে আমার প্রতিষ্ঠানে কি হচ্ছে, আমার প্রতিষ্ঠানে কে ঢুকতেছে, কে আসতেছে, তারপর আমরা যে হলগুলো পরিচালনা করতেছি, আমার হলে কি বহিরাগত আসতেছে, নাকি আমার অস্ত্রধারী আসতেছে, না মাদকধারীরা আসতেছে। হলের প্রভোস্ট হিসাবে আমাদের হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষকদের যেমন দায়িত্ব, তেমনি কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে স্কুলের প্রধান, যিনি প্রধান শিক্ষক বা ভাইস প্রিন্সিপাল বা কলেজগুলোতে স্কুলগুলোতে যারা প্রধান শিক্ষক, প্রত্যেকের কিন্তু দায়িত্ববোধ আছে। এবং দায়িত্ববোধ থেকে যদি ওনারা সচেতন থাকে, তাহলে এই ধরনের ঘটনাগুলো রোধ করা খুবই অসম্ভব বলে আমি মনে করি না। সিলেট MC কলেজের যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক। এবং কি আপনারা জানেন যে এখানে সুভাষ সিংহ রায় আছে, আমার অত্যন্ত প্রিয় বন্ধু বলবো, আমাদের ছোট ভাই। তো সেখানে আমি একটা কথা বলবো যে উনি তো সবসময় ভালো টক শোতে অনেক কথাবার্তা বলেন, জহুরুল আলম সাহেব অনেক সুন্দর করে কথা বলেন। তো ওনারাও এই সমস্ত ব্যাপারে মানে অনেক সচেতন, ওনারাও অনেক বক্তব্য রাখেন এই সমস্ত ব্যাপারে। আমি যেটা বলবো যে সমস্ত ছাত্ররা দিকে নাম দিয়ে যারা যে কাজটি করেছে, সাথে সাথে ছাত্রলীগ তাদের বহিষ্কার করেছে। এবং আমাদের নেত্রী বলছে, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন যে আমি দল দেখবো না, যে ব্যক্তিটা যে কাজটি অন্যায় কাজটি করেছে তারই বিচার হবে। সুতরাং যখনই যে এই ধরনের অন্যায় করবে, সে আর তখন দলে থাকে না, সে একজন কুখ্যাত এবং নিকৃষ্ট একটা দানবে পরিণত হয়। তো আমি মনে করি যে সিলেট MC কলেজে যখন ঘটনাটি ঘটেছে, এ ধরনের ঘটনার জন্য এটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত। এবং আমরা মনে করব যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে না হয়, সেভাবে আমরা সচেতন থাকবো, আমরা সজাগ থাকবো। আমরা যদি সজাগ থাকি, সচেতন থাকি, এমনকি এই ধরনের অপকর্মের বিরুদ্ধে যদি আমরা ছাত্রদেরকে তার নৈতিকতা শিখাতে পারি, আমার মনে হয় এই ধরনের ঘটনা আর ঘটবে না। জি, সুভাষ সিংহ রায়, আপনার কাছে একটু জানতে চাইবো। বলা হচ্ছে DNA টেস্টের রিপোর্ট দিতে দেরি হওয়ায় চার্জশিট দিতে কিছুটা দেরি হয়েছে। যেখানে ধর্ষণ মামলার বিচার কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে বলা হচ্ছে, সেখানে কি আসলে DNA রিপোর্ট পাওয়ার যে বিষয়গুলো, যে বড় রকমের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয়, সেটা কি আরেকটু সহজ করা যায় কিনা? না, সব কাজ তো চেষ্টা করলেও আমরা সহজে করতে পারবো না, কিন্তু দক্ষতার সাথে করতে হবে, দ্রুততার সাথে করতে কথা যে বলা হচ্ছে সেটাও বিবেচনায় রাখতে হবে। আর বিবেচনায় রাখতে যে আমার এই যে কম্পিটেন্সি, সেটা কিন্তু বাড়াতে হবে। আপনি যে অগ্রগতির জায়গা দেখছেন, এক সময় তো আমরা যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র, 80 দশকের একেবারে শুরুতে, আমরা কখনো এগুলো ভাবি নাই যে এত দ্রুততার সাথে কোনো কিছু করা সম্ভব হয়েছে। ছাত্রলীগের যে সাথে যারা ছাত্রলীগের সাথে যারা যুক্ত কিংবা আশ্রয় গ্রহণ করে যারা এই কাজটি করেছে, তারা তো অবশ্যই একেবারে পাষণ্ড, এবং তারা যে ঘৃণিত এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কেননা আমরা যে যত রাত কেটেছে আমাদের ছাত্রলীগ নামক সংগঠনের জন্য, এটা তো ওরা ভাবতেও পারবে না। কিন্তু এখানে একটা অগ্রগতির জায়গা হচ্ছে, কিন্তু ওখানে যে উদ্ধার করতে যারা এসেছিল, সেও কিন্তু আবার ওই সংগঠনের সাথে যুক্ত ব্যক্তিরাই। এটাও একটা জায়গা, অগ্রগতির জায়গা। আর বিজ্ঞান প্রযুক্তির উন্নতির সাথে সাথে এখনকার সময়ে অনেকগুলো গণমাধ্যম, বিশেষ করে আপনারা যে দায়িত্ব পালন করছেন, এটা তো অসাধারণ। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী DRUর যে 25 বছর পূর্তি অনুষ্ঠানে বলেছেন, আপনারা গণমাধ্যম যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, যে সংবাদগুলো তুলে আনেন, অন্যায় অবিচার হয়, আমি তার দ্রুততম সময় ব্যবস্থা গ্রহণ করি। অনেক সময় অনেক ভুল বোঝাবুঝিও সৃষ্টি হয়, যে এখানে সরকারের কোনো দোষ, বদনাম হয়ে গেল কিনা, দলের কোনো বদনাম হয়ে গেল কিনা, এ ব্যাপারেও কিন্তু আমি কিন্তু কর্ণপাত করি না।
আমি অন্যায়ের বিরুদ্ধে এই ব্যবস্থাগুলো নিচ্ছি। এই ব্যবস্থা নেওয়ার জন্য যেটা আমি বলবো, ডক্টর নিজামের সাথে একটা সুর মিলে একটি কথা, জহিরুল ভাই আমার সাথে একমত হবেন, সেটা হচ্ছে আমাদের পারিবারিক মূল্যবোধ, যেটা জহিরুল ভাই এক পর্যায়ে বলেছিলেন, আমাদের সাংস্কৃতিক জাগরণ, আমাদের মূল্যবোধের যে জায়গাটি, সেই জায়গাটি ফিরিয়ে আনার জন্য আমি যেটা প্রায় বলি, আমাদের কালচারাল জিডিপি খুব বেশি প্রয়োজন। আমরা দেশের জিডিপি নিয়ে কথা বলি, দেশের অগ্রগতি অর্থনীতি নিয়ে কথা বলছি, কিন্তু কালচারাল জিডিপি, সেই কালচারাল জিডিপির ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা নজর দিই না বলে পারিবারিক একজন পিতা এবং মাতা নিশ্চয়ই তারা মন বলে এবং জানে যে তার সন্তান কি ভালো কাজ করছে, কে খারাপ কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে যে সন্তানটি 2 বছর পরে যখন সোনার চেন গলায় দিয়ে এবং খুব দামি কেটস পরে এবং তার বেশভূষার পরিবর্তন করে যখন বাড়িতে যায়, তখন কি বাবা মা অনেকেই কি জিজ্ঞেস করেন যে বাবা আমি তো তোমাকে পাঠাইনি, তুমি তো কোনো আয়ও করো না, তুমি এগুলো পেলে কোত্থেকে? অতএব অনেকগুলো বিষয় কিন্তু এখানে যুক্ত হয়ে আছে, এগুলো নিয়ে কিন্তু আমাদের কথা বলতে হবে এবং এই জাগরণ ঘটনার জন্য আমার এই কাজগুলো করতে হবে। আমার একটি কথা বাকি ছিল, যে কথাটি বলি, রাজধর্ম বজ্র সুকঠিন। রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেকগুলো বিষয় কিন্তু দেখতে হয়। এই যে বলা হচ্ছে কম্প্রোমাইজ, যেটা সবসময় বলা হয় যে কওমি মাদ্রাসার ছাত্রদেরকে মূল ধারার শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে তাদেরকে মাস্টার ডিগ্রি সমতুল্য দেওয়া, দাওয়ারে হাদিসকে কি করে দেওয়া। আমি তো মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। যারা অবহেলিত ছিল, যারা মূল ধারার শিক্ষার বাইরে ছিল, এই মূল ধারার শিক্ষার বাইরে থাকলেই কিন্তু তার বিরুদ্ধে কুসংস্কৃতি, তার বিরুদ্ধে অপসংস্কৃতি, তার বিরুদ্ধে অশিক্ষা, কুশিক্ষা, এগুলো কিন্তু আসবে। যখন আপনি মূল ধারার সংস্কৃতির মধ্যে আনবেন, তখনই কিন্তু তাকে কিরকম জাগরণ ঘটাতে পারবেন। আপনি লক্ষ্য করেছেন, যেদিন এটা ঘোষণা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন, সেদিন কিন্তু দেখবেন এই যে অপরাজয় বাংলা পাদদেশ এবং এই যে রাজু ভাস্কর্যের সামনে ওই কওমি মাদ্রাসার ছাত্ররাই তারা কিন্তু সেলফি তুলেছে এবং এই সেলফি ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। অতএব মানুষের জাগরণটা খুব প্রয়োজন। আমি যে মনে করি যে এই যে আজকের যে আমাদের নানান রকম ব্যত্যয়ের ঘটনা দেখছি, আবারও কাজী নজরুলের কাছে ফিরে করে দেয় যে মোরা ভুলিয়া গিয়েছি তব উদারতা, সৃষ্টিকর্তার যে উদারতা সেটা আমরা ভুলে গেছি এবং সার করিয়াছে ধর্মান্ধতা। এই ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই করতে গেলে সাংস্কৃতিক জাগরণ। জি, সুভাষ সিংহ রায়, আমরা বুঝতে পারছি আপনার মতামত, আমরা বুঝতে পারছি। জহিরুল আলম, একটু তদন্ত প্রতিবেদনের বিষয়টা আপনার কাছে জানবো। এই এমসি কলেজের ঘটনায় কিন্তু কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু বিচার বিভাগীয় তদন্তের দোহাই দিয়ে পরবর্তীতে সেই তদন্তের প্রতিবেদন সিলগালা করে দেওয়া হয়। মাঝে মাঝেই আমরা দেখি যে তদন্ত প্রতিবেদন নিয়ে আমাদের দেশে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়, কিংবা তদন্ত প্রতিবেদন আসলে আলোর মুখ দেখে না শেষ পরিণতিটা। কি মনে হচ্ছে আপনার, কেন? আমরা তো আসলে আলোচনা যখন করি তখন আমরা অনেক ভালো ভালো কথা বলি, কিন্তু আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি এবং যে কালচারাল জিডিপির কথা যেটা সুভাষ একটু আগে বললেন, সেটা এত নিম্নগামী যে এখানে এটাকে কিভাবে রিভার্স করা যাবে সেটি হচ্ছে কি এখন মূল আলোচনা। তদন্ত প্রতিবেদনের কথা আপনি বলছেন, কোন তদন্ত প্রতিবেদন আমরা আলোর মুখ দেখেছি এবং কোন তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিতে দেখেছি, সেটা কিন্তু একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। আপনি এমসি কলেজের প্রসঙ্গটি তুলেছেন, এটি নিয়ে নানা ধরনের সংশয়, সন্দেহ, প্রশ্ন রয়েছে যে আমাদের রাজনৈতিক ব্যবস্থা, এই রাজনৈতিক ব্যবস্থাতে একটি এমসি কলেজের এই দুঃখজনক মর্মান্তিক ঘটনাটি প্রমাণ করে যে আমাদের রাজনৈতিক প্রশ্রয় এবং আমাদের এই ক্ষয়িষ্ণু রাজনীতির একটা কি জীর্ণ একটা চিত্র আমরা লক্ষ্য করেছি। এই যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নামে ব্যানারে তারা যে এই ধরনের একটা অপকর্ম চালিয়ে যাচ্ছিল এবং দিনের পর দিন সেখানে দখল করে রেখেছিল, সেটা দেখভাল করার জন্য কে ছিল? এই যে এখন আমরা অনেক কথা বলছি, তাদেরকে অ্যাকাউন্টেবল করার কথা বলছি, কলেজ প্রশাসনকে দায়ী করছি, তদন্ত প্রতিবেদন দিতে দেরি করছে সেটা সমালোচনা করছি, কিন্তু এটা যে একটা সুপিরিয়র রেসপন্সিবিলিটি বলতে আমি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছি না, আমি বলছি যে একটা রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে শিক্ষাঙ্গনে ছাত্র সংগঠনগুলো কিভাবে তাদের এই দোদণ্ড প্রতাপ নিয়ে এই আনডিউ পাওয়ার এক্সারসাইজ করার মতো সুযোগ তারা পেয়েছে। সেটি তো শুধু এমসি কলেজ নয়, এমসি কলেজে একটি ধর্ষণের ঘটনা দিয়ে তার একটা অবনক্সাস ম্যানিফেস্টেশন হয়েছে, কিন্তু এরকম শিক্ষা প্রতিষ্ঠানের নানা ফর্মস এর ম্যানিফেস্টেশনে এ ধরনের অনিয়ম, এ ধরনের দুর্দশা আমরা লক্ষ্য করছি। তার কি প্রতিকারের কথা আমরা ভাবছি? সুতরাং একটি এমসি কলেজের তদন্ত প্রতিবেদন দেরি হয়েছে, সেটি খুবই জ্ঞাত কারণেই হয়েছে, কারণ এখানে হয়তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে, কারো ঘাড়ে দোষ যাবে, কেউ
এখানে ক্ষতিগ্রস্ত হবে, সেগুলো প্রত্যেকেরই তো একজন গডফাদার থাকে, প্রত্যেকেই তো রাজনৈতিক মুরব্বী থাকে, প্রত্যেকেরই একজন সুপিরিয়র থাকে। সুতরাং এটা কারা? আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী বারবারই এই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে। তাদের মধ্যে যে অনিয়মের বিভিন্ন চিত্র আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্বে পরিবর্তন আনার জি, প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলেছে যে অপরাধীর ক্ষেত্রে আসলে রাজনৈতিক যে পরিচয় সেটি কখনোই প্রাধান্য পাবে না, অপরাধী অপরাধী। অনেক ধন্যবাদ জানাতে চাই, আমাদের আলোচনা চলবে। অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। একটি বিরতি নিতে চাই, বিরতির পর দুজন অতিথিকে নিয়ে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন সুভাষ সিংহ রায় এবং জহিরুল আলম। দুজনকেই আবারও স্বাগত জানাতে চাই। জহিরুল আলম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেই সংবাদটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় বিচারকের প্রতি 22 আসামির আইনজীবীর অনাস্থা। আসামি পক্ষের আইনজীবী যেখানে বলছে তাদেরকে না জানিয়ে একজন সাক্ষীর পুনরায় সাক্ষ্য নেওয়ার বিষয়টিকেই তারা অভিযোগ হিসেবে তুলছে। অপরদিকে সরকারি পিপি বলছেন যে যেহেতু মামলা সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শেষ পর্যায়ে চলে এসেছে, তাই এরকম ভুয়া অভিযোগ দিয়ে মামলার কার্যক্রমকে বিলম্বিত করা হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? এটি বিস্মিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আসামি পক্ষ তার পক্ষকে রক্ষা করার জন্য যত ধরনের ওয়েপন, যত ধরনের ইনস্ট্রুমেন্ট, যত ধরনের আর্গুমেন্ট, যত ধরনের কৌশল, সেগুলো তারা অবশ্যই প্রয়োগ করবে। সেটি বিস্মিত হওয়ার কিছু নেই। তবে আমি মনে করি যে বিচারক যেই প্রক্রিয়াতে এই মামলার কার্যক্রম চালিয়েছেন সেটি একটি যৌক্তিক পরিণতির দিকে যাবে, এবং সেটি এই পর্যন্ত আমরা যা দেখেছি বিচার কাজের মধ্যে, সেখানে সেই আস্থার জায়গাটা তৈরি হয়েছে। সুতরাং আমি মনে করি যে এই বুয়েটের আবরার হত্যাকাণ্ডের ঘটনাটি আরেকটি সামাজিক এবং আমাদের এই রাজনৈতিক অবক্ষয়ের যে চরম বহিঃপ্রকাশ ঘটেছে। খুব দ্রুততম সময়ে কিছুটা কোভিড এর কারণে বিলম্বিত হয়েছে, এবং তবু 1 বছরের মাথায় এসে আমরা যে চিত্রটি এখন দেখতে পাচ্ছি তাতে আমরা আশান্বিত। এবং এটির কারণে আমি মনে করি না যে এই বিচার কাজে, সুষ্ঠু বিচার কাজে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে। এটি তাদের আইনি লড়াইয়ের একটি অংশ, তারা সেটি করছে। এবং কিন্তু সরকার পক্ষ যেভাবে এর আর্গুমেন্ট দিয়েছে এবং পিপি যে কথাটি বলেছে, সেই উপরে ভিত্তি করে এর বিচার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সেটি আমি আশা করি, এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে এই আবরার হত্যা মামলার অবসান ঘটবে, এবং এর মাধ্যমে একটি বার্তা যাবে পুরো সমাজে যে এই অনাচার থেকে এই ধরনের রাজনৈতিক যে অবক্ষয় এবং সেই অবক্ষয় জনিত যে পরিণতিগুলো আমরা দেখছি মর্মান্তিক, সেখান থেকে আমরা নিষ্কৃতি পাবো, আমরা রক্ষা পাবো, এবং আমাদের রাজনীতি, সমাজ, শিক্ষাঙ্গন সবকিছু। বুঝতে পারছি আপনার মতামত। সুভাষ সিংহ রায়, আলোচিত মামলাগুলোর কার্যক্রম আমরা দেখছি বেশ দ্রুতই চলছে, সাজা আসলে কতটুকু নিশ্চিত হচ্ছে? সাজা নিশ্চিত হচ্ছে, এবং এটা যে অগ্রগতির জায়গা আছে সেটা জহিরুল ভাই বললেন, আমি তার সাথে একমত। এবং এটা যেন আমরা ধারাবাহিকভাবে রাখতে পারি। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, আমরা আরম্ভ করিতে পারি কিন্তু সমাপ্ত করিতে পারি না। অনেক ক্ষেত্রে আমরা শুরু করি কিন্তু নানান জায়গায় আমরা আবার পিছিয়ে পড়ি। আমরা যেন পিছিয়ে না পড়ি। আবরার হত্যাকাণ্ড আমার রক্তক্ষরণ ঘটিয়েছে আমার ভিতরে, কেননা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র ওই পর্যন্ত যেতে যে পরিমাণ তার মেধার স্বাক্ষর রাখতে হয়, এবং যেখানে পিটিয়ে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা ভাবাও কিন্তু খুব, ভাবতে গেলেও আমরা শিহরিত হয়ে যায়। এটা হতে পারে, কিন্তু তথ্য প্রযুক্তির উন্নয়ন ঘটেছে। আগে এক সময় এরকম হত্যাকাণ্ড 80-র দশকে অনেক ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আপনি জানেন আগে সলিমুল্লাহ মুসলিম হলের ঠিক উল্টো দিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে আর্কিটেকচার ভবন, সেই ভবনের কিন্তু একটা বড় গেট ছিল, সেই গেটটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল সাদি হত্যাকাণ্ডের পর যে সমস্ত সংঘর্ষ হয়েছিল সেই প্রেক্ষিতে। কিন্তু তখন কিন্তু এই সিসিটিভি ফুটেজ গুলো, আপনি জানেন পুলিশ একটি মামলায় একজনকে গ্রেফতার করেছিল, যেটা 8 ঘন্টার মধ্যে। আমরা বুঝতে পারছি আমাদের সময় আজকের মতো শেষ হয়ে গেছে, খুবই দুঃখিত। নিশ্চয়ই নিয়ে আরো একদিন আলোচনা চলবে। এই ছিল জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।